আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলব দুবাইয়ের ভিজিট ভিসা সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে। তো আপনাদের মধ্য থেকে প্রচুর পরিমাণে মানুষ একই প্রশ্ন, একই কমেন্ট করে যাচ্ছেন এবং আমাকে কিছু ভিজিট ভিসার কপি আপনারা পাঠাচ্ছেন। তার মধ্যে আমি আ কিছু ভিজিট ভিসা দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। আমার ডাউনলোড করা আছে সেগুলো এবং যারা পাঠিয়েছেন এই ৩, ৪, ৫ টা ভিসার কপি সবাই মিলেই সবাই একই জিনিস পাঠাইছেন। ওইটাই আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, যেমন এই দেখা তো যায় না, যাই হোক। আমি নামগুলো বলি। একজনের নাম মোহাম্মদ আলমগীর চৌধুরী, দাড়িওয়ালা বয়স্ক মানুষ। ঠিক আছে? আ একজনের নাম হচ্ছে আ মিস্টার এমডি কামাল হোসাইন। হ্যাঁ? তারপরে আপনারা আপনাদের কাছে যে স্ক্রিনশট গুলো আছে মিলিয়ে নেবেন। কামাল হোসাইনের পরে হচ্ছে এমডি হুমায়ুন কবির খান। আরেকটা হচ্ছে এমডি মোখলেছুর রহমান। তো আরেকজনের এরকম বেশ কিছু, মানে সবাই যারা পাঠাচ্ছেন, এই যে ৪ টা নাম বললাম আমি। যারা পাঠাচ্ছেন ঘুরে, ঘুরে এই কয়েকটা ভিসাই আমার কাছে আমাকে পাঠাচ্ছেন আপনারা। আর আমি বুঝতে পারলাম যে এই কয়েকটা ভিসা দিয়েই বাংলাদেশে প্রচুর পরিমাণে মার্কেটিং চলছে। এখন এই ভিসাগুলো নিয়ে বা এই যে ভিসাগুলো হচ্ছে, ভিজিট ভিসা, আমরা তো সবসময় বলে যাচ্ছি যে ভিজিট ভিসা এখনো পর্যন্ত বন্ধ আছে। তাহলে এই ভিসাগুলো আসলো কোত্থেকে? এগুলো কি আসল না? দেখুন, এগুলো আসল ভিসা। এগুলো আসল ভিসা। এগুলো এই দুবাইয়েরই ভিজিট ভিসা এবং এগুলো আসল ভিসা। আবার যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনারা যে বলেন ভিজিট ভিসা বন্ধ আছে, এখনো পর্যন্ত বন্ধ। তাহলে এটা কেন বলেন? হ্যাঁ, এটাও বলব যে ভিজিট ভিসা এখনো পর্যন্ত বন্ধ আছে। এবার আসুন, এই যে এটা আসল ভিসা, আবার আমি বলতেছি ভিসা এখনো বন্ধ আছে। এই যে মাঝখানে যে একটা আ বৈষম্য, এটা কেন দাঁড়ালো? এই যে অমিল, এই অমিলটা কি? এই অমিলটা শুনতে হলে আপনাকে ধৈর্য ধরে ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখতে হবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। অন্যথায় প্রত্যেকটা কথা আপনার অ্যান্টেনার উপর দিয়ে চলে যাবে। কিছু বুঝবেন না, পরে আমাকে বকা দিয়ে চলে যাবেন। যাই হোক, কাজের কথায় আসি। আপনারা যারা ভিজিট ভিসা সম্পর্কে জানেন, দুবাই সম্পর্কে যাদের এতটুকু জ্ঞান আছে, আরব আমিরাত সম্পর্কে, তারা জানেন দুবাইয়ের ভিজিট ভিসা ইস্যু হয়, আরব আমিরাতের ভিজিট ভিসা ইস্যু হয় মূলত শারজা অথরিটি এবং আবুধাবি অথরিটি থেকে। দুবাইয়ের অথরিটি কোনো সিঙ্গেল পারসনকে ভিজিট ভিসা দেয় না। দুবাইয়ের অথরিটি মূলত আগে দিত মহিলাদের বা ফ্যামিলিদের। কিন্তু সিঙ্গেল পুরুষ মানুষ এদের ভিসা হয় শারজা থেকে এবং আবুধাবি থেকে। শারজা আবুধাবি বন্ধ হওয়ার পরে মাঝখানে কিছু উমুল কুইন থেকে হয়েছিল। ওটা অল্প কয়েকদিনের জন্য ব্যতিক্রম। বিকল্প জিনিস নিয়ে কথা বলে লাভ নাই। কিন্তু এই যে ভিসার কপিগুলো আপনাদের কাছে আছে, আমার কাছে পাঠাইছেন আপনারা, এই ভিসার কপিগুলো কিন্তু দেখবেন ইস্যুইং প্লেস হচ্ছে দুবাই। আর আগের যেই ভিসাগুলো ছিল ওগুলো কপি আপনাদের কাছে থাকলে ওগুলো দেখবেন যে ওগুলোর ইস্যুইং অথরিটি হচ্ছে শারজা অথবা আবুধাবি। এটা অনেক বড় একটা পার্থক্য। এখন আপনারা বলতে পারেন যে দুবাই থেকে হইতেই পারে না। দুবাই থেকে ভিজিট ভিসা কেন হবে? হওয়ার তো অথরিটি ছিল না। দুবাইতে এটা দিত না। তাহলে এই ভিসা গুলো কেন দুবাই থেকে হলো? এখন আসেন সেই প্রসঙ্গে কথা বলি। আগের যে ভিজিট ভিসাগুলো ওগুলোর কপি বের করে দেখবেন, প্রফেশনের জায়গায় প্রত্যেকের নট এমপ্লয়েড অথবা সেলসম্যান এই জাতীয় কিছু দেওয়া থাকতো। নট এমপ্লয়েড অথবা সেলসম্যান। আর এই ভিসাগুলো দেখবেন প্রফেশন প্রত্যেকের বিজনেস পারসন। প্রত্যেকেরই বিজনেস পারসন। বুঝতে পারতেছেন? নট এমপ্লয়েড এবং সেলসম্যান আর একজন বিজনেস পারসনের মধ্যে কতখানি তফাৎ থাকে। তার মানে এর বিজনেস সমস্ত ডকুমেন্টস এদের লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে অরিজিনাল এয়ার টিকেট, অরিজিনাল হোটেল বুকিং এগুলো লাগবে। আর তৃতীয় কথা হচ্ছে এগুলো লাগলেও সাধারণ পাবলিকের এগুলো হবে না। এগুলো দুবাইয়ের একটাই এজেন্সি আছে, তুর্কমেনিস্তানের একটা এজেন্সি। বাংলাদেশে যারা এই ভিজিট ভিসা নিয়ে মার্কেটিং করতেছে এরা নিজেরাও হয়তো এত গভীর বিষয়ে জানে না। হয়তো যারা ভিসাটা পাইছে অথবা যারা ভিসাটা করছে এরা বেশিরভাগই ট্রাভেল এজেন্সির মালিক। এই যে ভিসাগুলো আপনারা দেখতেছেন, এরা বেশ ম্যাক্স এই যদি ৫ জনেরটা পেয়ে থাকেন ৪ জনই ট্রাভেল এজেন্সির মালিক। বুঝতে পারছেন? তো ট্রাভেল এজেন্সির মালিক তো জানে বিষয়গুলো। এখন এর তো টাকার দরকার। এরা কি করছে, স্পেশাল পাস নিয়ে দুবাই পুলিশ থেকে, দুবাইয়ের অথরিটি থেকে স্পেশাল পাস নিয়ে তুর্কমেনিস্তানের একটা কোম্পানি, একটা এজেন্সি আছে, ওদের কিছু দুবাইয়ের ভিজিট ভিসার কোটা আছে। ভিজিট ভিসা কিন্তু আরব আমিরাতের কোটা সিস্টেম।
আপনার শারজাকে কোটা দেওয়া আছে, আবুধাবিকে কোটা দেওয়া আছে, দুবাইকে কিছু কোটা দেওয়া আছে, আবার শারজা আবুধাবি বিভিন্ন কসমো ট্রাভেলস বা স্প্রিংফিল্ড ট্রাভেলস বিভিন্ন যারা অথরিটি আছে, সরাসরি এজেন্ট আছে, তাদেরকে এই কোটাগুলো বরাদ্দ করা আছে। যার যতগুলো কোটা সে ততগুলো ভিজিট ভিসা করতে পারে। শেষ হয়ে গেলে আবার কোটা বাড়াইতে হয়। ঠিক আছে? তো দুবাইয়ের ওই এজেন্সির কাছে কিছু কোটা আছে এবং ওরা স্পেশাল পাস নিয়ে যারা বিজনেস পারসন তাদের অরিজিনাল হোটেল বুকিং, অরিজিনাল বিমানের টিকিট দিয়ে বাংলাদেশিদের জন্য কিছু ভিসা ইস্যু করাইতে পারছে। এর মধ্যে মনে করেন যদি 20টা ভিসা ওরা অ্যাপ্লাই করে থাকে, এর মধ্যে 15টাই রিজেক্ট হয়েছে। আপনাদের সামনে রিজেক্ট নিয়ে কথা বলার মতো কোনো মানুষ নাই। পৃথিবীতে এরকম কোনো ব্যবসায়ী পাবেন না যে তার ব্যর্থ জিনিসগুলো আপনাদের সামনে আনবে। হ্যাঁ, জীবনে কিভাবে বড় হয়েছে সেটা বলবে, একসময় না খাই থাকতাম এখন পোলাও খাই, এগুলো বলবে। একসময় গাছতলায় শুতাম এখন বুর্জ আল আরবে ঘুমাই, এগুলো বলবে। কিন্তু তার কাজের ক্ষেত্রে গিয়ে ভিসা 100টা ভিসা অ্যাপ্লাই করলে যদি 20টা হয় ওই 20টা দিয়ে মার্কেটিং করবে, আর যে 80টা হইলো না এটা কিন্তু আপনাদের বলবে না। কিন্তু আমার আবার স্বভাব একটু উল্টা আছে। আমার যেগুলো হয় না আমি সেগুলো মানুষকে বলি, এবং কেন হয় না, কি কারণে না, কি কি কারণ, সম্ভাব্য কারণে এই জিনিসগুলো হয় না আমি সেগুলো আপনাদেরকে বলে দিই। এটা আমার একটা উল্টা স্বভাব আর কি। তো এই যে মানুষগুলো ভিসা অ্যাপ্লাই করছে, দেখেন যে 15টার মধ্যে যারা বিজনেস পার্সন ছিল হাই প্রোফাইল তাদের 5টাই হয়েছে, বা ট্রাভেল এজেন্সির মালিক টালিক ছিল। আর সাধারণ পাবলিকের কাছ থেকে যে টাকা নিয়ে অ্যাপ্লাই করছিল ওগুলো হয় নাই। আর এই এজেন্সির কাছে বেশি কোটাও নাই, এরা 20 তারিখ পর্যন্ত সম্ভবত এগুলো অ্যাপ্লাই করতে পারবে, এরপরে হবে না। এখন আসেন খরচের বিষয়। এই ভিসাগুলোর খরচ অত্যাধিক বেশি। 1 মাসের একটা ট্যুরিস্ট ভিসা করতে আপনার ৬ থেকে ৭,০০০ দিরহাম খরচ হবে। এর মধ্যে যদি আপনি ফেরত যান ২৫০০ থেকে ৩,০০০ দিরহাম হয়তোবা ফেরত যাবেন, ফেরত পাবেন। আর যদি ফেরত না যান তাইলে একটা টাকাও পাবেন না। তো আপনারা কি এই ৩৫০০ ৪,০০০ দিরহাম দিয়ে একটা ভিজিট ভিসা, ৩৫০০ ৪,০০০ মানে প্রায় ১.৫ লাখের উপরে, ১,৭০,৮০,০০০ টাকা দিয়ে একটা ভিজিট ভিসা নিবেন? আর এই ভিজিট ভিসাগুলো দুবাইতে আসার পরে এটা কনভার্ট নাও হতে পারে। আমি ওই এজেন্সির সাথে কথা বলছি, বলছে যে ভাই এই রিস্ক আমরা নিতে পারবো না। আমি ওনাকে বলছিলাম আমার কাছে কিছু লোক আছে, তুমি বা আপনারা খরচা যা চান আমি দিব, খরচ যা চান আমি দিব, আমাকে গ্যারান্টি দিতে হবে আমার একটা ভিসাও রিজেক্ট হবে না। আর একটা গ্যারান্টি দিতে হবে তারা এখানে এসে ইনভেস্টর বিষয়ে কনভার্ট করতে পারবে। এরা এই গ্যারান্টি আমাকে দেয় নাই। এরা 100% ভিসা ইস্যুর গ্যারান্টিও দেয় নাই। তা 100% ভিসা ইস্যুর গ্যারান্টি যদি ভিসা রিজেক্ট হয়, এই ৩৫০০ ৪,০০০ দিরহাম ১,৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা কে ভর্তুকি দেবে? বুঝছেন? দ্বিতীয় কথা হচ্ছে এই ভিসায় আপনি আসবেন ৩০ দিনের মধ্যে যদি ভিসা কনভার্ট না করতে পারেন তাহলে তো মুশকিল। কনভার্টের নিশ্চয়তাও দিচ্ছে না। এটা থেকে যে হাই প্রফেশনে বা আপনার ইনভেস্টর ভিসায় যাওয়া যাবে এই গ্যারান্টিও নাই। কারণ এটা স্পেশাল পাস। এই স্পেশাল পাসের ভিসার কোড নাম্বার দেখবেন ২০১, যেই ক্যাটাগরিটা দুবাইতে লেবার ভিসার ক্ষেত্রে ইস্যু হয় বা রেসিডেন্সের ক্ষেত্রে ইস্যু হয় ২০১। ভিজিট ভিসার ক্ষেত্রে সাধারণত ২০১ কোড নাম্বারটা আসে না। এটা অন্যান্য ক্ষেত্রে আসে। অন্যান্য রেসিডেন্স ক্ষেত্রে আসে। এখানে ভিজিট ভিসার জায়গায় কোড নাম্বারটা ব্যতিক্রম আসে। হ্যাঁ? বা একটু আলাদা আসে। কিন্তু এখানে ২০১ আসতেছে। এখন এই ২০১ কোড নাম্বারের ভিসা, দুবাই অথরিটির ভিসা, এটা কনভার্ট করা যাবে কিনা এই নিশ্চয়তা তারা দিচ্ছে না। ধরলাম যাবে। ধরলাম, আমি মনে করলাম যে হয়তোবা যাইতে পারে। কিন্তু এই রিস্কটা কে নেবে বলেন? এই ১.৫ লাখ ২ লাখ বিমান ভাড়া টাড়া সহ প্রায় ৪-৫ লাখ টাকার মামলা। এই রিস্কটা কে নেবে? আর সাধারণ মানুষ যারা আছে তাদের আ এক এই ৭,০০০ দিরহাম হইলে প্রায় একটা এমপ্লয়মেন্ট ভিসার কাছাকাছি পাওয়া যায়। একটা ফ্রি ভিসার দুবাইতে ১০,০০০ দিরহাম হইলে একটা এমপ্লয়মেন্ট ভিসা হয়ে যায়। বা হাই প্রফেশন ১২,০০০ দিরহাম হইলে একটা হাই প্রফেশন হয়ে যায়। আ ১০-১২ হাজারে একটা রেসিডেন্সি পাওয়া যায়। সেখানে কি এই আ বিমান ভাড়া টাড়া সহ আপনার ৪-৫ লাখ টাকা খরচ করে ৩০ দিনের ভিসায় কেউ আসবে বা আসা উচিত? এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই তাহলে তারা কেন করতেছে? দেখুন, ধরুন, ধরুন আমি একটা ট্রাভেল এজেন্সির মালিক। আমি জানি যে স্পেশাল পাসে আমার ভিসাটা হয়ে যাবে। আর আমার এই ভিসাটা হলে আমি ব্যাপক হারে বাংলাদেশে মার্কেটিং করতে পারবো যে দুবাইয়ের ভিসা হচ্ছে। দেখুন ভিসার একটা আ ব কন্ডিশনস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস। ভিসা না হলে টাকা ফেরত পাওয়া যায় না। ঠিক আছে? এখন ধরুন আমার কাছে বাংলাদেশে এই ৬-৭,০০০ দিরহাম দিয়ে ভিসা করার অনেক পাবলিক আছে যারা দেশ থেকে পালানোর জন্য মুখিয়ে আছে। এদের কাছে একটা ভিসার দাম ১০,০০০ দিরহাম চাইলেও দিয়ে দেবে। তো এই মহলটা থেকে কিছু টাকা বের করার জন্য, ঠিক আছে? এই প্রক্রিয়াটা চালানো হয়েছে। এটা গরিব মানুষের জন্য না। এটা ধরেন আগের যুগের যারা মালদার পার্টি, নেতা-খেতা টাকা মাইরে নিয়ে কম্বলের নিচে নিয়ে তোশকের নিচে নিয়ে বসে রয়েছে, এরা তো পালাবে। তো এদের থেকে ৮,০০০ ১০,০০০ করে নেবে। নেওয়ার পরে এদেরকে হয়তো ১০ জনেরটা এপ্লাই করবে, ৪-৫ জনেরটা হবে। ওই তাদেরকে এটা প্রক্রিয়া করে দেবে। এখানে আসার পর গেলেই কি আর না গেলেই কি? সে তো absconding এর টাকা আগেই নিয়ে নিচ্ছে। ঠিক আছে?
এরপরে যাদেরটা হবে না তাদের তো আর টাকা ফেরত নাই, ভিসা ফিটা অন্তত ফেরত নাই, হয়তো সিকিউরিটি জামানত এই 2500-3000 ফেরত দিতে পারে দিরহাম, কিন্তু যেটা ভিসা ফি ওটা তো আর ফেরত নাই। তো ভিসা ফেরত, ফি ফেরত হোক আর না হোক তার কমিশন তো তার আছে, তার অফিসটা তো চালাইতে হবে। তো এটাই ধরুন আমি একটা ট্রাভেল এজেন্সির মালিক, আমার একটা ভিসা হলো, আমি আপনাদের মাঝে প্রচারণা চালাইলাম, তো এই সমস্ত লোক আমার কাছে আসলো, তার ভিসা হোক আর না হোক আমার তো ইনকাম হলো, এই যে আমার ইনকাম হলো, এইটা দিয়ে এইটাই হচ্ছে এই 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 নিজের যে আখের গোছানো বা নিজের যে ইনকাম, নিজের যে চাকাটা ঘোরানো, অর্থনীতির চাকাটা ঘোরানো, এইটার জন্যই মূলত বাংলাদেশে এই বর্তমানে আলোড়নটা সৃষ্টি করা হয়েছে। আপনারা ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন এবং দেখেন যে আসলে এই যে ৫-৬টা ভিসা আপনাদের মাঝে দৌড়াদৌড়ি করতেছে, এর বাইরে আর কোনো ভিসা দৌড়াদৌড়ি করে কিনা? বা ১ মাস সময় নেন, ১ মাসের মধ্যে কয়টা ভিসা আপনাদের কাছে আসে নতুন ভিসা? এটা আপনারা হিসাব করেন, কাউন্ট করেন আপনারা। ২, ৪, ৫ টা ভিসা দেখে হুমড়ি খেয়ে পড়বেন না। ভিসা এখনো পর্যন্ত বন্ধ আছে। তবে এই ঘটনাটাকে যাচাই-বাছাই করতে গিয়ে আপনাদের সামনে যেহেতু কিছু বলতে হবে, এইজন্য আমি অনেক যেহেতু জায়গায় খোঁচাখুচি করছি, অনেকখানি গেছি, অনেকের সাথে কথা বলছি। তো তারা আমাকে সবাই আশ্বস্ত দিছে, "ভাই এই আ খাই অবস্থার মধ্যে হাত দিয়েন না, মাথা দিয়েন না। তবে এই মাসের শেষের দিকে, হ্যাঁ? শেষ অর্ধে গিয়ে, ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে সাধারণ স্বাভাবিক যেই ভিজিট ভিসা, স্বাভাবিক প্রক্রিয়ার ভিজিট ভিসা, অল্প টাকার ভিজিট ভিসা যেটা শারজাহ আবুধাবি থেকে হইতো, এই স্বাভাবিক প্রক্রিয়াটা এখন শারজাহ আবুধাবি থেকে হোক, দুবাই থেকে হোক আর উমুল কুইন থেকে হোক, তবে স্বাভাবিক প্রক্রিয়াটা এই মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। এটা তারা আমাকে বলছে। আমি নিজে থেকে বানিয়ে কিছু বলছি না। যেহেতু আপনারা আগে থেকেই জানেন যে আমি ভিজিট ভিসা নিয়ে খুব একটা কাজ করি না। এটা আপনারা মাঝে মধ্যে কোয়েশ্চেন করেন, তাই আমি আপনাদেরকে অ্যান্সার দেই। তো এই স্পেশাল ভিজিট ভিসা আর সাধারণ ভিজিট ভিসার মধ্যে এইগুলো পার্থক্য ছিল। আপনারা কেউ এটার পিছনে দৌড়াবেন না। এটার পিছনে দৌড়ালে আপনারা হয়রানি হবেন অথবা আ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন। এটার মধ্যে না দৌড়ায়া আমি যেটা বলি, আমাকে যারা আ মানে হেড, এই যে ভিজিট ভিসার যারা হেড, মেইন এজেন্ট যারা কোটাটা নেয় গভর্নমেন্ট থেকে, এই ধরনের এজেন্সি আপনারা কসমো ট্রাভেলস কে অনেকেই চেনেন। তো এই রকমের এজেন্সি যাদের সাথে আমি ২-৪ জনের সাথে কথা বলছি, এরা আমাকে এটাই বলছে যে হতে পারে এই ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে স্বাভাবিক ভিসার প্রক্রিয়া যেটা, এটাকেই নরমাল করে দেবে গভর্নমেন্ট। ভিজিট ভিসাটা চালু, লেবার ভিসা চালু হবে কি হবে না এটা বলতে পারি না। এই সাধারণ যে ভিজিট ভিসাগুলো আছে এটাকে স্বাভাবিক করে দেবে। এইটুকু তথ্য আমি গ্যাদার করতে পারছি। আর তুর্কমেনিস্তানের যেই এজেন্সি এই যে স্পেশাল ভিসার ব্যবস্থা করতেছে, এটা অনেক ঝামেলা, অনেক যন্ত্রণা। তো এটার মধ্যে আপনাদের না যাওয়াটাই বেটার। তারপরেও যদি আপনাদের আমার থেকেও ভালো কোনো মতামত বা পরামর্শ আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় চালু আছে। আপনারা সেখানে ছোট করে একটা কমেন্ট রেখে যাবেন। আপনারা সম্মান করে আমাকে যদি কমেন্ট করেন, আমিও সম্মান করে ভালোবেসে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।